প্রিয় দর্শক, বাংলা বয়েজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি শালম সরকার। আমি আজকে উপস্থিত রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের পাশেই যে নদীটা রয়েছে, সেই নদীটির ছোট্ট একটা নৌকার উপরে। আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি একজন আনসার, পাশাপাশি গেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গান, দেশের গান থেকে শুরু করে আধুনিক জগতের যে গানগুলো রয়েছে, পাশাপাশি সব গানগুলো নিয়ে তিনি এখন জনপ্রিয়তার একটা দ্বারপ্রান্তে চলে এসেছে। আজ আমরা তার কাছে শুনবো তার এই জীবনী গল্প। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমরা আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আলামিন। প্রথমে আমি যখন মিডিয়াতে যোগ দেই বা 2019 সালে অ্যালবাম জগতে যাই, তখন আমার নাম একজন গীতিকার রাখা হচ্ছে আলামিন আরিফ। তারপরে মানে ছোটবেলা থেকে বাউল গানের প্রতি একটু ঝোঁক ছিল। বাউল গান গাইতে গেলে দেখা যায় কমিটি বিন্দু ওই মাইক্রোফোনে যখন আমার নাম বলে না, তখন বলে আলামিন সরকার। তো সেই থেকে আলামিন আরিফ, আলামিন সরকার, আলামিন এইভাবে চলছি। তো আমার নামও তাহলে আপনার সরকারের সাথে জি মিলে, জি আমি ভাইয়া, শাহ আলম সরকার, আমিও আলামিন সরকার। আমিও আপনার ওই কার্ডটা দেখে ওখানে লেখা আছে শাহ আলম সরকার। আচ্ছা, সে তো একজন বিখ্যাত মানুষ। ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনার এই যে গানের জগতে, এবং আপনি তো বর্তমান হচ্ছে আনসারে রয়েছে, জি জি। তারপরে আনসারের পাশাপাশি এই গানের জগতে আসা আসলে মূল কারণটা বা ইচ্ছা শক্তিটা কি ছিল আর কি? আমি গানের জগতে আগে আসি, মানে ছোটবেলা থেকেই গানের প্রতি একটা ঝোঁক ছিল আলাদা। তো আমার বাবা খুব গান পছন্দ করতেন। তো বাবা আমাকে ওই যখন বুঝতে পারলো ছেলেটা গান প্রেমী, গান গায়, তখন আমার বাবা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে বা যারা গান প্রেমী মানুষ তাদের তাদের কাছে নিয়ে যেত, পরিচয় করায় দিত যে আমার ছেলে গান গায়। তো আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রভাব ছড়ে যায়, এলাকা ভিত্তিক। দেখা যায় যে তখন আমি কিন্তু মানুষের কাছে শিল্পী হিসেবে একটা এলাকায় পরিচিতি লাভ করি। পরে 2012-13 সালে কর্ম তো করতে হবে, 12-13 সালের দিকে আমি আনসারে যোগদান করি। তো সেই থেকে চাকরিটাই সবচেয়ে বেস্ট। চাকরি করতে হয়, পাশাপাশি যে গানের প্রতি একটা মায়া মহব্বত, ভালোবাসা বা মানুষের ভিতরে যতটুকু পরিচিতি রয়েছে তাদের কারণে, ভালোবাসার মানুষগুলোর কারণে গান গাইতে হয়। তো আনসারে চাকরির ফাঁকে যতটুকু সময় কাটে গানের মধ্যেই কাটে। মাসিক একটা ছুটি পাই, তো ছুটির টাইমে হয়তো দুই একটা গান গাই বা এমনিতেও গান গাওয়া হয় আর কি। আমরা তো এখন যে বর্তমান আধুনিক যুগে আসলে পা রেখেছি, আধুনিক গানগুলো আসলে যারা ইয়াং তরুণ যারা রয়েছে, তারা কিন্তু আসলে এই গানগুলো বেশি পছন্দ জি করে। জি। যেমন আগের আপনি বিগত যে গানগুলো রয়েছে, আসলে বর্তমানে কিন্তু তারা কিন্তু গানটাকে ততটা প্রিয় বা শুনেন না। তো আসলে এই ক্ষেত্রে আপনি কোন ধরনের গান বেশি গাচ্ছেন? আমি আসলে কিছু কিছু মিডিয়ার সাথে আমি একেবারেই মানে এতটাই অ্যাটাচড হয়ে গেছি যে ওই মিডিয়াতে যে গানগুলো সচরাচর গাওয়া হয় বা ওনারা যেগুলো পছন্দ করেন, আমাদেরকে যখন শিডিউল দেয়, ওনারা গানের লিঙ্ক পাঠিয়ে দেয়। তো দেখা যায় সিনেমার গানগুলো বেশি করা হয়। সেটা হচ্ছে 50 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে ওই গানগুলোও করা হয়, নতুন সিনেমার গানগুলোও করা হয়। এই যে আপনি বিভিন্ন সিনেমার গান আসলে গেয়ে যাচ্ছেন বা গাচ্ছেন, আসলে কোনো সিনেমার কি গান বা কোনো সিনেমায় গান গেয়েছেন এ পর্যন্ত আপনি? সেটা আমি হাঁটি হাঁটি পা পা করে যেভাবে বিভিন্ন চ্যানেলের প্রয়োজনে যেভাবে বিভিন্ন সিনেমার গান গাচ্ছি, মোটামুটি সাড়াও পাচ্ছি। দেখা যাচ্ছে ডুয়েট গাচ্ছি কিছু ভাইরাল মেয়েদের সাথে, বা নিজেও এককভাবে গাচ্ছি। যেভাবে সাড়া পাচ্ছি, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আগামীতে হয়তো বাংলা সিনেমায় কখনো গান গাওয়া হতেও পারে। এই যে আপনি যে অঞ্চলে আসলে বসবাস করছেন, বা এই যে আপনার এলাকার পাশে আসলে একটা নদী রয়েছে, ছোট্ট একটা নদী, তারপর একটা বিখ্যাত একটা ঘাটিনা ব্রিজ আর কি, রেল জি, সেতু জি। রয়েছে। আসলে এই রেল সেতু বা আপনার এই উল্লাপাড়া নিয়ে কোনো কি গান গেয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, মানে আমি একসময় ভাবলাম যে উল্লাপাড়াটা কিন্তু একেবারেই সুন্দর একটা জায়গা, আমার যেখানে জন্মস্থান। তো আমি কিছুদিন আগে অটোমেটিক আমার মাথার মধ্যে আসলো যে আমার উপজেলাটা এত সুন্দর, যা একে নিয়ে কিছু করা যায় কিনা। ভাবতে ভাবতে আমি একটা গান করে ফেলছি। তো ওই গানটা আমি একটা চ্যানেলে অলরেডি গেয়েও ফেলছি, ওখানে মোটামুটি কিছু সংখ্যক ভালোবাসাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো একটা গান করা হয়েছে আর কি উল্লাপাড়া ভিত্তিক। যদি আপনি উল্লাপাড়ার গানটা যদি একটু আমাদের শোনাইতেন, বা দর্শকরা যদি একটু এই উল্লাপাড়ার বিষয়ে গানটা যদি একটু জানতেন বা শুনতেন আপনার কণ্ঠে। অবশ্যই, যেহেতু বলছেন, আর জি। শিল্পী সে বড়, সে পরিমাণ মানে
ওইরকম বড় শিল্পী হতে পারি নাই, কিন্তু তারপরেও তো মানে গাচ্ছি তো। জি তো সেই ক্ষেত্রে গান যদি না গাই তাহলে তো আমার পরিচয় থাকে না। জি অবশ্যই, তো গানের মাধ্যমে হচ্ছে আপনার হ্যাঁ, পরিচয় হয়। ঠিক আছে, তা আমি চেষ্টা করছি। হ্যাঁ, জি সারা বাংলায় চলে ফিরে কেউ যদি গজে গায় মরে, বলি গর্ব করি উল্লাপাড়ায় আমারই বাড়ি, উল্লাপাড়ায় আমারই বাড়ি। সারা বাংলায় চলি ফিরি কেউ যদি গজি গায় মরে, বলি গর্ব করি উল্লাপাড়ায় আমারই বাড়ি। আমি বলি গর্ব করি উল্লাপাড়ায় আমারই বাড়ি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর চমৎকার গান। আসলে এই যে আপনি কি কখনো নিজে গান লিখেছেন বা নিজের গান, এটা কি আপনার নিজের আর নিজের গান গাওয়ার মানে লেখা, নিজে মানে লিখে? গাওয়ার প্রতি একটা ঝোঁক তো সবসময় ছিল, কিন্তু লেখার প্রতি কোনো ঝোঁক ছিল না। তো এই যে কিছু লিখেছেও কখন, যে নির্বাচনগুলো হয় না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু মানুষ আমাকে বললো যে আমরা প্রার্থী, আমাদের গান করে দাও, তুমি তো গান গাও। তো তাহলে ওনারা তো টাকা দিয়ে যাচ্ছে গানের জন্য, তো ওনারা তো আর বুঝতেছে না যে গানটা লিখবে কে। তখন আমি যখন চিন্তা করছি আমি যদি না করি তাহলে কিন্তু আমার মান থাকে না, তাহলে কি করতে হবে, গান লিখতে হবে। তখন আমি ওই নির্বাচনী গান প্রথমে আমি লিখে প্রথমে আমি গানগুলো গাওয়ার পরে কিন্তু মোটামুটি প্রচার ভ্যান এতে খুব সাড়া পায়, মানে ওই প্রার্থীটাই খুশি হয় যে এত সুন্দর গান হয়েছে। তো যাই হোক, সবাই প্রশংসা পায়। পরে আস্তে আস্তে লেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল যে আমি তো লিখছি। তখন আমি মোটামুটি তাও অনেক গান আমার ইতিমধ্যেই নিজে লিখেছি, সুর করেছি, বিভিন্ন চ্যানেলে গেয়েও ফেলেছি। এই যে পয়লা বৈশাখের উপলক্ষে বা ঈদ উপলক্ষে বা কোনো উপলক্ষে কি গান গাওয়া হয় আপনার সেভাবে? মানে আমি কিন্তু আগেই বলছি যে আমার একটা কর্ম আছে, সেটা আমি বাংলাদেশ আনসার সদস্য। তো ওইভাবে আসলে গাওয়া হয় না, সময়ও হয় না, কারণ একটা কিছু করি তো আমি ওখানে থেকে। সবসময় যদি আমি গানের পিছনে শ্রম দেই তাহলে ওইটা দেখবে কে? দিক থেকে হ্যাঁ, তো পার্ট টাইম করতে গেলে দেখা যায় ওইভাবে গাওয়া হয় না, মাসে 2-4টা গাওয়া হয় অন্যভাবে। তো যাই হোক, গাচ্ছি আর কি। গাচ্ছেন, মানে গাওয়ার উপরে হ্যাঁ, এই নাই। হ্যাঁ। এই যে আপনি চ্যানেলগুলোতে যে কাজ করছেন বা চ্যানেলগুলোতে আসলে কেমন সাড়া পাচ্ছেন? প্রথম আমি উম, আহ, যে চ্যানেলে আমি শুরু করি, চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম এস এস প্রতিভা। এটা নাম বলছি অনেকে বুঝে ফেলছে যে এটা কোন প্ল্যাটফর্ম। তো ওখানে প্রথম গানটা গাওয়ার পরেই কিন্তু আমি মোটামুটি ভালোবাসা পাই। ওখানে পেজে প্রচুর পরিমাণে ভিউ হয় এবং ইউটিউবে মোটামুটি ভিউ হয়, হওয়ার কারণে সেই থেকে চ্যানেল মালিকের মতো সুনজরে হয়তো আমি চলে গেলাম। উনি আমাকে কাজ দেয় গানের জন্য, মানে আমাকে দিয়ে কাজ করাবে এই ধরনের আগ্রহ ওনার আছে। তো গেয়ে যাচ্ছি এবং সাড়াও পাচ্ছি। আপনি এই চ্যানেলে আসলে কত বছর হলো আর আপনি প্রবেশ করেছেন বা ইউটিউব চ্যানেলগুলোতে? আমার স্বপ্ন ছিল হচ্ছে আমি বড় হয়ে আমার গান রেকর্ডিং হবে স্টুডিওতে, আমি সেই গান পাড়া মহল্লায় মাইকে বা কোনো এক জায়গায় বাজবে, আমি ওটা শুনবো। এটাই আমার স্বপ্ন ছিল একদম ছোটবেলা থেকে, যে আর কোনো বড় মাপের শিল্পী হওয়া বা শিল্পীর হয়ে আমি ইনকাম করব, সেই টাকা দিয়ে আমার চলবো বা আমার ফ্যামিলি চলবে, ওই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। শুধু আমার গান রেকর্ডিং হবে, আমি শুনবো যে কেমন শোনা যায়, এই আশাটাই ছিল। তো পরে 2019 সালে আমি একজন গীতিকার মাধ্যমে, উনি ভালো একজন গীতিকার, আর নামটি ওনার হচ্ছে দুঃখী লালন, একজন শিল্পী এবং গীতিকার। ওই যে আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, এই গানটা যে লিখেছেন, ওনার মাধ্যমে 2019 সালে আমি মিডিয়া জগতে পা রাখি। তো তখন ওখানে রাখার পরে তো এখন তো আর এই টেপ ক্যাসেটের জগৎ নাই, না, এখন তো ইউটিউব, অনলাইন হ্যাঁ চলে হ্যাঁ, এসেছে। তো ওই গানগুলো ওই অনলাইনে আপলোড হয়। তো আমি ভালো সাড়া পাই, পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে চলছি। আপনি কি ছোটবেলায় কখনো গ্রামে গঞ্জে বা পাড়া মহল্লে কি গান গেয়েছেন সবাইকে নিয়ে? অফকোর্স অফকোর্স, হচ্ছে আগে তো আহ, আমাদের নদী এলাকা, বর্ষার দিনে বা এমনিতেও গ্রামে অনেক যাত্রাপালা হতো, যাত্রা হতো বা নাটক হতো। 16 ডিসেম্বর, 1 বৈশাখ, 26 মার্চ,
প্রচুর হারে স্কুল বা বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় কিন্তু উদযাপন হতো। আর উদযাপন হলেই কিন্তু ওখানে গান হতো, মানে যাত্রা হবে তার আগে গান হয়, নাটক হবে তার আগে গান হতো। তো সেইভাবে পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, হাট বাজারে প্রচুর গান গাওয়া হয়েছে। আস্তে আস্তে একজন মানুষ তো এমনিতেই আসতে পারে না। আসতে পারে না, অবশ্যই। কিছু অনেক জি পরিশ্রম জি, বা মেধা রয়েছে। অবশ্যই অবশ্যই। এই যে এখন আপনি যে পর্যায়ে রয়েছেন আনসারের থেকে পাশাপাশি, আসলে কি চাকরির ক্ষেত্রে কি আপনার কোনো ফেজে পড়তে হয় যে গানগুলো দিয়ে গেয়ে যাচ্ছেন চাকরি ক্ষেত্রে? না, তেমন হয় না মানে হয়ই না। কারণ হচ্ছে আমাদের বাহিনীতে হচ্ছে গান বাজনা যায় আর কি, মানে বিনোদনের ব্যবস্থা আছে, সমস্যা হয় না। আপনার মানে আর কি ইচ্ছা আছে যে এই গান বিষয় নিয়ে, বা আপনার যারা আপনার শ্রোতা রয়েছে তাদের কি উপহার দেওয়ার আপনার ইচ্ছা? আসলে যেহেতু আমি গাচ্ছি বা গেয়ে যাচ্ছি, অনেকদিন হয়ে গেল, আর না গাইলে ভালোও লাগে না। মানুষের প্রয়োজনে হোক, ইউটিউব প্ল্যাটফর্মের প্রয়োজনে হোক, চ্যানেলগুলোর প্রয়োজনে হোক, গাচ্ছি। তো একজন শিল্পী কিন্তু সবসময় চায় যে আমার ধারাবাহিক বা দর্শকের ভালোবাসা সবসময় আমাকে নতুন নতুন গান দিয়ে, নতুন নতুন কথা দিয়ে আমার দর্শককে আমার মুখী করে রাখতে হবে। প্রতিটা শিল্পীরই একই আশা, আমারও তাই। আমাকেও আল্লাহ হায়াতে যতদিন বাঁচায় রাখবে ইনশাল্লাহ। আমারও চেষ্টা আছে আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়া, বা বাংলা গান সুন্দর করে প্রেজেন্টেশন করা আমার। এই যে আমাদের বাংলাদেশে আসলে বাংলার যে গানগুলো রয়েছে, লোকাল যে গানগুলো রয়েছে, আসলে আমরা এই গানগুলো কিন্তু হারিয়ে ফেলছি। এই অবশ্যই গানগুলোর অবশ্যই। নিয়ে কি কোনো কাজ করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, আমার খুব মায়া হয় যে আসলে আমরা তো বাংলাদেশের মানুষ। দেখেন আজ থেকে 50, 55, 60 বা 40 বছর আগের যে গানগুলো রয়ে গেছে, মাঝে মধ্যে দেখবেন আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, কিছু সঙ্গীত শিল্পী গেয়ে থাকে বা আমি নিজেও গাই। ওই গানগুলোর স্বাদই কিন্তু আলাদা। ওই গানগুলোর ভালো লাগাটা, যেমন আব্দুল আলিম রয়েছেন, তার পুরাতন গানগুলো, মুজিব পরদেশি রয়েছেন, আব্বাস উদ্দিন রয়েছেন, এদের গানগুলোর কিন্তু ইয়াটাই আলাদা। বা লালন সাইজি রয়েছেন। তো আমি চাই যে প্রত্যেকটা শিল্পী, আমি সহ, আমার তো চেষ্টা থাকবেই, প্রতিটা শিল্পী, নতুনের তো বিকল্প নাই, নতুনত্ব, দেশ আস্তে আস্তে যুগ পরিবর্তন, এখানে নতুনত্ব তো দিতেই হবে। পাশাপাশি আমরা যেন ওই গানগুলো একদম বিলুপ্ত না হয়ে যায়, আমরা গাওয়ার চেষ্টা করব। আহ ধন্যবাদ আপনাকে। আমি শেষ মুহূর্তে আসলে এটা বলছি, আসলে আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা হচ্ছে, বা তাদের যারা আপনার ভক্ত রয়েছে আসলে তাদের নিয়ে আপনার কি রয়েছে, বা শেষ? তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে হচ্ছে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আসলে আমি তো একদম একদম গরিব ফ্যামিলির একটা ছেলে। আমার দারিদ্রতা থেকে একদম, আসলে মানে কি বলবো, আসলে মিডিয়ার সামনে আছি বলে ফেললাম, এক কথায় বুঝে নেওয়া লাগবে। আমি একদম পাড়াগাঁয়ের অজপাড়া যাকে বলে, ওই রকমই বেড়ে ওঠা, ছোটবেলার থেকে খুব অভাব অনাটনের মধ্য দিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে, হয়তো প্ল্যান ছিল যে আমি বড় মাপের শিল্পী হব বা বড় কিছু করব। তো আমার সেই স্বপ্নটুকু কিন্তু এই যে আমার ফ্যান ফলোয়ার্স যারা রয়েছেন, ভালোবাসার মানুষগুলো রয়েছেন, তাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটাই এগিয়ে আসতে পারছি। তো তাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা দিবেন। আপনাদেরকেও আমার মন থেকে ভালোবাসা রইল। পাশাপাশি নতুন নতুন গান বা যে কোনো গান আপনাদের গেয়ে আমি বিনোদন দেওয়ার চেষ্টা করব সব সময়। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। এবং আজকে মানে আমার কাছে এতটাই সার্থকতা লাগতেছে, আমি এতটাই সার্থক যে বাংলা ভয়েস, শালম ভাই আসলে না বললেই নয়, বাংলা ভয়েস আপনি নিয়ে কাজ করেন। আমি বাংলা ভয়েসের প্রতি শুভকামনা। আমার ফ্যান ফলোয়ার্সের কাছে, ভালোবাসার মানুষগুলোর কাছে এতটুকু অনুরোধ করব, বাংলা ভয়েসের পাশে থাকবেন, বাংলা ভয়েসের ভিডিওগুলো দেখবেন। আর আমাকে ভালো যেভাবে বাসতেছেন এভাবে ভালোবাসলে অবশ্যই আরো নতুন নতুন কিছু আমরা আপনাদের দিতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে আজকে আমাদের এই জীবনী গল্পে আসলে আপনার গল্পটি উপস্থাপনা করার জন্য। আর বিশেষ করে আপনার জন্য দোয়া রাখি, আপনার যে আশা এবং স্বপ্ন, সেটা আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের মাধ্যমে আসলে আপনার আশাটা পূর্ণ হোক, এই প্রত্যাশাই কামনা করছি। তো প্রিয় দর্শক, আমরা প্রায় আলামিন সরকার ভাইয়ের কাছে তার গানের যে জগৎ,
আনসার বাহিনী থেকে এসেও তিনি কিন্তু আসলে গানটাকে কিন্তু বেছে নিয়েছেন, তার স্বপ্নটাকে কিন্তু লালন করে কিন্তু তিনি আজকে এ পর্যন্ত আসছেন এবং বিভিন্ন চ্যানেলে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমরাও চাই তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হোক। তো আমরা বিদায় নেওয়ার আগে আলাইন ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে বিদায় নেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভয়েসের সঙ্গে থাকুন। জি ভাই। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান। প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মোরে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মোরে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। করে মিথ্যে অভিনয় সরল মন করেছ জয়, করে মিথ্যে অভিনয় আমার মন করেছ জয়। কেন সাজিলে এত পাষাণ, বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান।